আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন শীতকাল চলে এসেছে, তাই আমাদের প্রত্যেকেরই ইচ্ছা হয় যে মালপোয়া তৈরি করতে। গ্রামগঞ্জের দিকে মালপোয়াকে অনেকে আবার ভাজা পিঠে বলে থাকে। তাহলে মালপোয়া কীভাবে তৈরি করতে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আতপ চাল বা আলো চাল নিয়ে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 কেজি আতপ চাল আছে। এই আতপ চালগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার পর পরদিন সকালবেলায় আমি ভালো করে একটি কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি। সবগুলো আতপ চাল এইভাবে মেলে দেওয়া হয়ে গেছে। তারপর এইভাবে মেলা অবস্থায় আতপ চালগুলোকে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। কিছুটা শুকনো হওয়ার পর বা জল ঝরে যাওয়ার পর তারপর উপর দিক থেকে আতপ চাল নিয়ে এইভাবে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। যেহেতু উপর দিকে চালের মধ্যে জল পুরোটাই ঝরে গেছে, তাই উপর থেকে নিয়ে আমি প্রথমে গুঁড়ো করব। তবে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। সাধারণত গ্রামগঞ্জের দিকে এইভাবে শিলনোড়ায় চাল গুঁড়ো করে ভাজা পিঠে বা মালপোয়া তৈরি করা হয়। হাতে গুঁড়ো করার ফলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অল্প অল্প করে চাল নিয়ে এইভাবে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। যেহেতু বেশি চাল নিলে চারিদিক থেকে পড়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে, তাই প্রথমে অল্প পরিমাণ চাল নিয়ে গুঁড়ো করছি। তবে এই শিলের চারপাশে আমি পেপার পেতে নিয়েছি। এই পেপার পেতে নেওয়ার ফলে যদি কিছু পরিমাণ গুঁড়ো বা চাল পড়ে যায়, তাহলে আমরা সহজেই তা তুলে নিতে পারবো। এইভাবে ভালো করে চালগুলোকে প্রথমে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, যেগুলো গুঁড়ো করা হয়ে যাচ্ছে সেগুলো দেখুন কতটা সুন্দর এবং একদম মিহি মিহি লাগছে। তবে এখানে দেখতে মিহি লাগলেও কিন্তু প্রথমবারে গুঁড়ো করার পর পুরোপুরি মিহি হয় না। তাই প্রথমে আমি চালগুলো গুঁড়ো করে নেওয়ার পর এই যে কিন্তু আবারও আমাকে আরেকবার গুঁড়ো করতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে সব চাল গুঁড়ো হয়। যদি একটা একটা চাল পুরোটাই গোটা থেকে থাকে, তাহলে কিন্তু অনেকটাই নুড়ি বার হবে। দেখুন, এক্ষেত্রে আমার যেগুলো গুঁড়ো করা মোটামুটি হয়ে গেছে একবার, সেগুলো আমি আবার এক জায়গায় জড়ো করে নিচ্ছি। আবার এগুলোকে আরেকবার আমি ভালো করে গুঁড়ো করে নেব। এর ফলে কি হয়, আর অনেকবার ধরে গুঁড়ো করতে হয় না। এইভাবে আমি সব চালগুলোকে 2 বার ধরে গুঁড়ো করে নিচ্ছি। তারপর 2 বার ধরে গুঁড়ো করার পর এই গুঁড়ো চালগুলোকে নিয়ে আমি চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। যদি চালা না হয় এবং ওই অবস্থায় যদি পিঠা করা হয়, তাহলে কিন্তু পিঠা ফুলবে না এবং শক্ত হবে। যার জন্য আমি পুরোটাই মিহি চাল গুঁড়ো পাওয়ার জন্য হাতে গুঁড়ো করার পরও আবার আমি চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। দেখুন কীরকম একদম মিহি মিহি গুঁড়ো বার হচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে ভালো করে চালনির সাহায্যে চেলে নেবেন। এরপর চেলে নেওয়ার পর যেগুলো অবশিষ্ট চালনির মধ্যে থেকে যাবে, সেগুলো আবার আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। এইভাবে আমি সব চালগুলোকে প্রথমে 2 বার ধরে গুঁড়ো করার পর চালনির সাহায্যে চেলে নেব এবং চালনিতে যে অবশিষ্ট চালগুলো থেকে যাবে, সেগুলো কিন্তু সব শেষে আরও একবার আমি গুঁড়ো করে নেব। দেখুন, আবারও আমি চালনিতে নিয়ে নিয়েছি চাল গুঁড়ো এবং ভালো করে চেলে নিচ্ছি। এদিকে চাল গুঁড়ো করা চলছে শিলনোড়ার মধ্যে। তবে এক্ষেত্রে কিন্তু 2-3
2-3 জন যদি এই কাজে হাত লাগায় তাহলে কিন্তু কাজটা অনেক সুবিধা হয়। ক্ষেত্রে একজন গুঁড়ো করবে এবং একজন চালনির সাহায্যে চালবে। দেখুন যেগুলো অবশিষ্ট রয়ে গেছে চালনির মধ্যে সেগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকবার চালবো এবং অবশিষ্টগুলো একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দেব। তারপর সেগুলোকে আবারও গুঁড়ো করার পর আমি ভালো করে আবার চেলে নেব। যতবার এইভাবে চালনির মধ্যে অবশিষ্ট বার হবে সেগুলো কিন্তু ততবারই গুঁড়ো করে নিয়ে আবার চেলে নিতে হবে। তারপর এই মিহি গুঁড়োর সঙ্গে আমি কিছুটা ময়দা, 500 গ্রাম ময়দার মতো 500 গ্রাম ময়দা এখানে যোগ করে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আপনারা শুধু চাল গুঁড়ো দিয়ে করবেন না, যদি ময়দা মিশিয়ে করা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। এদিকে আমি একটা পাত্রের মধ্যে গুড় নিয়ে, শক্ত যে গুড় পাওয়া যায় গুড় নিয়ে আমি তার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমি এই চাল গুঁড়োর মধ্যে মৌরি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে চুলার মধ্যে আমি ভালো করে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। যেহেতু এই ভাজা পিঠে করতে গেলে জল লাগবে, তাই আমি জলের মধ্যে গুড়টা গুলিয়ে নিয়েছি। তারপর গুলিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণ জলটা আমি অল্প অল্প করে ছাঁকনির সাহায্যে ছেঁকে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ছাঁকা হচ্ছে কারণ যাতে এই জলের মধ্যে কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা ছেঁকে যাবে এবং জলটা একদম পরিষ্কার বার হবে। এইভাবে আমি অল্প অল্প জল মেশাতে থাকবো এবং নাড়তে থাকবো। আপনারা একেবারে অনেক জল দিয়ে দেবেন না, কারণ একেবারে যদি অনেক জল দিয়ে দেওয়া হয় তাহলে একদম পাতলা মিশ্রণটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই দেখুন আমি কিভাবে অল্প অল্প জল দিচ্ছি আর মেশাতে থাকছি। আপনারাও এইভাবে অল্প অল্প জল দেবেন এবং মিশ্রণটি ভালো করে মেশাবেন। আমার প্রায় অনেকটাই মেশানো হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারটা অনেকটাই তৈরি হয়ে এসছে। এইভাবে কিন্তু আপনারাও ভালো করে ব্যাটারটা গুলতে থাকবেন। যতবার ফেটাবেন তত কিন্তু পিঠে সুন্দর হবে। যখন ফেটানো প্রায় তৈরি হয়ে যাবে ঠিক তখন, অর্থাৎ শেষের পর্যায়ে, এই ব্যাটারের মধ্যে কিছুটা পরিমাণ, যেহেতু আমি এখানে 2 কেজি চাল এবং 500 গ্রাম ময়দা নিয়েছি, তাই এখানে 1 চামচের মতো বেকিং সোডা নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এখানে আমি বেকিং সোডা নিয়ে নিচ্ছি। 1 চামচের মতো বেকিং সোডা আমি দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মালপোয়ার পিঠের ক্ষেত্রে মনে রাখবেন যত ফেটানো ভালো হবে পিঠে তত সুন্দর হবে। এখানে আমি একটি ছোট মাটির হাঁড়ি নিয়ে তার পিছন দিকটা ভালো করে মাটি দিয়ে লেপে নিলাম। তারপর চুলাতে বসিয়ে এর মধ্যে আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। এদিকে তেলটা ততক্ষণে গরম হতে থাক এবং আমি ব্যাটারটা আবারও ভালো করে ফেটিয়ে নিই। এবারে যে বাটির মাপে আমি পিঠা করব ঠিক সেই বাটি দিয়ে আমি আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আবারও বলছি, যত ফেটানো ভালো হবে পিঠা তত সুন্দর হবে। সুতরাং আপনারাও যখন এই পিঠা তৈরি করবেন বারে বারে ফেটিয়ে নেবেন। এরপর আমি এই বাটিতে কিছুটা পরিমাণে এই ব্যাটার নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে এই হাঁড়ির তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে, মৌরিও দেখা যাচ্ছে।
এখানে আমার একটা পিঠা তৈরি করা প্রায় হয়ে এসছে। দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে। পিঠেটা হয়ে গেলে ভালো করে তেল ঝাড়িয়ে তারপরেই পিঠেটা তুলবেন। দেখুন আরও একটা আমি পিঠা ছেড়ে দিয়েছি। দেখুন এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলছে। এটা কিন্তু একমাত্র বেকিং সোডা দেওয়ার ফলে এবং ফ্যাটানো যত ভালো হবে তার জন্যই এরকম ফুলবে। আপনারাও কিন্তু বেকিং সোডা ব্যবহার করবেন এবং বারবার যতবারই আপনারা পিঠা তৈরি করবেন বা যতবারই আপনারা এই তেলের মধ্যে পিঠা ছাড়তে থাকবেন, ঠিক আগের মুহূর্তে ততবারই আপনারা অল্প অল্প করে ফেটিয়ে নেবেন। আমি আরও একটা পিঠা ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন এই পিঠাটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। তাহলে এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিচ্ছি। আমি এখানে মাটির চুলাতে পিঠা করছি, আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। দেখুন এখানে আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবং আমি 4টি পিঠা নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলোর প্রত্যেকটা পিঠারই কালার খুব সুন্দর এসছে এবং খেতে খুব সুস্বাদু হয়েছে। পিঠাগুলো এত নরম এবং স্পঞ্জি হয়েছে, আপনারা যদি এইভাবে পিঠা তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সফট হয়েছে। এবং দেখুন ভিতরে জালি জালিগুলো তো দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই এই শীতের মরশুমে এইভাবে এবং এই পদ্ধতিতে পিঠে তৈরি করে খাবেন এবং খেয়ে বলবেন যে পিঠে কেমন হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন।